আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের সাথে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার আহ্বান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের। সারা দেশে উৎসব মুখর পরিবেশে চলছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, সেই অনুযায়ী কাজ করা গেলে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া যাবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কুমিল্লা ৪ আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই কুমিল্লা ১০ আসনের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলার রায় ৫ ফেব্রুয়ারি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিটিভিকে সংবাদ ও অনুষ্ঠান প্রচারে নিরপেক্ষ ভূমিকা রাখার নির্দেশনা তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩১ জন বেসামরিক নাগরিক, ১৭ নিরাপত্তা কর্মী ও ১৪৫ জন বিচ্ছিন্নতাবাদী নিহত। এবং কেরালায় পঞ্চম টি-20তে নিউজিল্যান্ডকে ৪৬ রানে হারিয়েছে ভারত। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমানে বিদ্যমান শুল্ক মুক্ত সুবিধার মেয়াদ শেষ হওয়ার পরও যেন বাংলাদেশের রপ্তানি পণ্য, বিশেষ করে তৈরি পোশাক ইইউর বাজারে অব্যাহতভাবে প্রবেশাধিকার পায়, সেজন্য এখনই প্রস্তুতি নেওয়া জরুরি। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় চেম্বার অফ কমার্সের চেয়ারপারসন নুরিয়া লোপেস প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশ ইইউ বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণ এবং ব্যবসা বান্ধব পরিবেশ জোরদারে প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নিয়েও মতবিনিময় হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ সম্প্রতি জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন করেছে, যার ফলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে বাংলাদেশের ৭,৩০০-রও বেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের সঙ্গে একই ধরনের আলোচনায় এগিয়ে নিতে চায় সরকার। তিনি বলেন, বাংলাদেশে কারখানা স্থানান্তরের ক্ষেত্রেও ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো বড় সুযোগ পেতে পারে। দক্ষ শ্রমশক্তি ও তুলনামূলক কম ব্যয় বাংলাদেশের বড় শক্তি। সরকার একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলছে, যার লক্ষ্য বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদন কেন্দ্রে পরিণত করা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ইউরোপীয় ইউনিয়নের বড় পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে প্রফেসর ইউনূস বলেন, ইইউর পর্যবেক্ষকদের উপস্থিতি বাংলাদেশে গণতন্ত্র পুনরুজ্জীবনের ক্ষেত্রে বড় আস্থার প্রতীক। সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। দুয়ারে কড়া নাড়ছে ভোট, আর বাকি ১১ দিন। দীর্ঘ প্রতীক্ষার গণতান্ত্রিক ভোট নিয়ে দেশ জুড়ে উৎসব আমেজ বিরাজ করছে প্রার্থী, সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে। দিন-রাত নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। বিস্তারিত কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদনে। সারা দেশে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার আমেজ। সকাল থেকে অলিতে গলিতে প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এদিকে উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে গতকাল বগুড়া, রংপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন জনসভায়
অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। অন্যদিকে জামালপুর ও শেরপুরে নির্বাচনী প্রচারণায় রয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এরই অংশ হিসেবে শেরপুরে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা নির্বাচনকে বানচাল করতে চায় আল্লাহর উপর ভরসা রেখে তাদের সমুচীন জবাব দিতে হবে। 24 এখনো চলছে না, 24 চলবে যতদিন পর্যন্ত 18 কোটি মানুষের মুক্তি নিশ্চিত না হবে। জেগে থাকবেন, এখন থেকে পাহারা দেবেন। নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর উপর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে যাবেন না। তবে নিজে জবাব দেওয়ার আগে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনকে অবহিত করবেন। যদি দেখেন প্রশাসন করছে না আর এটা সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গেছে, তাহলে তখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে সেটা প্রতিহত করা। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অংশ নিচ্ছেন নিজ নির্বাচনী এলাকার প্রচারণায়। প্রতিশ্রুতির পাশাপাশি যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের এই প্রচারণা উপভোগ করছেন ভোটাররাও। তবে এবার ভোটাররা শুধু প্রতিশ্রুতি চান না, তারা চান যে প্রতিশ্রুতিগুলো প্রার্থীরা দিচ্ছেন তা বাস্তবায়ন হবে, থাকবে জবাবদিহি। ইতিমধ্যে প্রবাসীরাও প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে অংশগ্রহণ করছে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে। এবার ভোটাররা একসাথে 2টি ভোটে অংশগ্রহণ করবেন। কুমার বিশ্বজিৎ রায়, ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। সেই অনুযায়ী কাজ করা গেলে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া যাবে। দুপুরে চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ি ও দুর্গম এলাকায় ভোটের পরিস্থিতি বিবেচনা করে সেনা, নৌ ও বিমান বাহিনী মোতায়েন করা হবে। বিশেষ পরিস্থিতির কথা বিবেচনায় রেখে বিমান বাহিনীকে রিজার্ভ রাখা হয়েছে। আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসব মুখর এবং একেবারে ফেয়ার। এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। যেহেতু এই চট্টগ্রাম ডিভিশনটা একটা এলাকা যেখানে সমুদ্র আছে, পাহাড়ও আছে, সমতল ভূমি আছে, এই জন্য কিন্তু আমরা এখানে সব ধরনের ফোর্সেরই ব্যবস্থা করা হয়েছে। এখানে নেভির সংখ্যাও বাড়াই দেওয়া হয়েছে যেহেতু সমুদ্র আছে, কোস্টগার্ডের সংখ্যাও বাড়াই দেওয়া হয়েছে যেহেতু সমুদ্র আছে, প্লেনে রয়ে গেছে, সেনাবাহিনীর সংখ্যা অনেক বাড়ানো হয়েছে, পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। এয়ারফোর্সের এখানে কিন্তু আমরা স্ট্যান্ড বাই হেলিকপ্টারও রাখতেছি যেহেতু তাদের এই জিনিসপত্রগুলি পৌঁছে দেওয়ার জন্য প্রতিটা কেন্দ্রে দুর্গম এলাকাগুলিতে এইটার ব্যবস্থা রাখা যায়। যে জায়গার পরিস্থিতি ওইভাবে ব্যবস্থা করা হচ্ছে। নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন সহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনের প্রার্থিতা ফিরে পেতে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুল আহসান মুন্সির লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না জানিয়েছেন আইনজীবীরা। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। ঋণ খেলাপির অভিযোগে মঞ্জুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। গত 17 জানুয়ারি ঋণ খেলাপি অভিযোগে কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন ইসি।
তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়েছিল। 21 জানুয়ারি কুমিল্লা 4 আসনের ঋণখেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুল হাসান মুন্সির রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। নির্বাচন কমিশনে অ্যাপিল নামঞ্জুর হওয়ার পরে আমরা উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করি। সেই রিট পিটিশন হাইকোর্ট ডিভিশন শুনানি অন্তে মঞ্জুর করেছিলেন। থার্ড পার্টি পরবর্তীতে গিয়ে সেটার বিরুদ্ধে আপিল করলে আপিল শুনানি হয়। আপিল শুনানির পর আজকে আদেশের জন্য ছিল। মাননীয় আপিল বিভাগ এই আপিলটি প্রাথমিকভাবে লিভ গ্রান্ট করেছেন একটি গ্রাউন্ডে। লিভ গ্রান্ট করার পরে বলেছেন যে কুমিল্লা 10 আসনের নির্বাচন অ্যাজ ইউজুয়ালি চলবে, অর্থাৎ মোবাশ্বের আলম ভূঁইয়া তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু ওনার নির্বাচনের ফলাফল নির্ভর করবে আপিল বিভাগে যে আপিলটা দায়ের হবে পরবর্তীতে, যেহেতু লিভ গ্রান্ট হলো, সেই আপিলের ভবিষ্যতের উপর নির্ভর করবে হচ্ছে ওনার নির্বাচনে জেতার পরে এই জেতার রেজাল্টটা আসলে টিকবে কি টিকবে না। আর অপর প্রার্থী জনাব গফুর ভূঁইয়া সাহেব, ওনার যে আপিলটা ছিল হাইকোর্ট ডিভিশনও রিট পিটিশন নামঞ্জুর করেছেন এবং আপিল বিভাগে আপিলটিও নামঞ্জুর হয়েছে, ফলে গফুর ভূঁইয়া নির্বাচন করতে পারছেন না। জনাব মঞ্জুরুল হাসান মুন্সি কুমিল্লা 4 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ছিলেন। তার প্রার্থিতা নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছিলেন আপিলের প্রেক্ষিতে। এরপরে তিনি মহামান্য হাইকোর্ট বিভাগে একটি রিট মামলা দায়ের করেছিলেন এবং রিট মামলাতেও তার প্রার্থিতা সামারিলি রিজেক্টেড হয়েছে। এরপরে তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগে তিনি একটি আপিল দায়ের করেছিলেন। সেটি শুনানি হয়েছে এবং আজকে সেটি আদেশের জন্য ছিল। বাংলাদেশের প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সেই আপিলটি ডিসমিস করে দিয়েছেন, অর্থাৎ খারিজ করে দিয়েছেন। এর ফলশ্রুতিতে জনাব মঞ্জুরুল হাসান মুন্সি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, যখনই কোনো সংকট আসে একটি পক্ষ তখনই নারীদেরকে আঘাত করার নোংরা পথ বেছে নেয়। তিনি বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়ও একইভাবে নারীদেরকে অত্যাচার নিপীড়ন করার পথ বেছে নিয়েছিল শত্রুপক্ষ। আজ রাজধানী গুলশানে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীদের নারী সদস্যরা নির্বাচনী প্রচারণায় নামলে তাদেরকে অনলাইন অফলাইনে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। কিন্তু এই দলটি প্রকাশ্যে বারবার ঘোষণা দিয়েছে তাদের দলের প্রধান পদে কোনো নারী কখনোই আসতে পারবে না, অথচ তাদের নারীরাই বাড়ি বাড়ি গিয়ে মানুষের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার রায় 5 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ এই আদেশ দেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে ময়মনসিংহে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে 8 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল 1। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন। অন্যদিকে 2016 সালের যশোরে মিথ্যা মামলা ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধে 9 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন একই ট্রাইব্যুনাল। এই দুটি মামলার পরবর্তী শুনানি 16 ফেব্রুয়ারি। পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আশুলিয়া হত্যাকাণ্ড মানবতার ইতিহাসে বর্বরতম ঘটনা। এই জঘন্য ঘটনার আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় প্রসিকিউশন। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান চলাকালে 5ই আগস্টে আশুলিয়া এলাকায় 6 জনকে গুলি করে হত্যা এবং তাদেরকে লাশকে পুড়িয়ে দেয়া, এই নির্মমতম ঘটনার যে বিচার চলছিল সেই বিচারটির সমাপ্তি হয়েছে। আগামী 5ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আশুলিয়ায় ওই নির্মম হত্যাযজ্ঞের মামলায় রায় ঘোষণা করবেন এবং সেই দিনই এই মামলাটার চূড়ান্ত নিষ্পত্তি হবে। সেই মামলায় আপনারা জানেন যে মানবতার ইতিহাসের সবচাইতে বর্বরতম ঘটনা একটা হচ্ছে যে নির্মমভাবে শুধু গুলি করে হত্যাই করা হয়নি, এই তরুণ ছাত্রদেরকে জীবন্ত অবস্থায় একজনকে এবং বাকি 5 জনের মরদেহ পর্যন্ত গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তারপরে খড়ি কাঠ দিয়ে তাদেরকে পোড়ানো হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম বর্বরতার নজির খুব কম আছে। সুতরাং একটা সভ্য দেশে পুলিশ বাহিনীর সদস্য হয়ে যারা জাতির সূর্য সন্তানদেরকে এভাবে হত্যা করেছে তাদের অপরাধ ক্রিস্টাল ক্লিয়ারভাবে প্রমাণ হয়েছে। অপরাধীদের চেহারা ভিডিওগ্রাফের বা ভিডিওর মাধ্যমে চিহ্নিত হয়েছে
ঘটনাস্থলে লাইভ উইটনেস আছে এবং প্রত্যক্ষদর্শী সবাই সাক্ষী দিয়েছেন, কাচের মতো স্বচ্ছভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং আসামিদের সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করছি। এর বাইরে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আরও 2টি নতুন মামলায় অপরাধ আমলে গ্রহণ করেছেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একটি হচ্ছে 2016 সালের 3রা আগস্ট যশোরের চৌগাছায় রুহুল আমিন এবং ইসরাফিল নামক 2 জন ছাত্র যারা রাজনৈতিক কর্মী ছিলেন তাদেরকে মিথ্যা মামলায় ধরে নিয়ে গিয়ে পরপর 2 রাত ধরে টর্চার করে তাদেরকে আদালতে উপস্থাপন না করে তদানীন্তন এসপি আনিস তার অধীনস্থ পুলিশদেরকে দিয়ে এদেরকে পায়ে গুলি করে সেই ক্ষতস্থানে আবার বালু ঢুকিয়ে দিয়ে গামছা দিয়ে বেঁধে তাদেরকে মিথ্যা মামলায় অস্ত্র দিয়ে চালান দেয়। পরবর্তীতে অস্ত্র মামলাটা মিথ্যা প্রমাণিত হয় এবং মামলাটার কিছু অংশ বোধহয় এখনও চলমান আছে। এই ভিকটিমদেরকে যাদেরকে পায়ে গুলি করা হয় তাদের পায়ে বালি ঢুকানোর কারণে পাগুলো পচন ধরে যায়, পরবর্তীতে তাদের পা কেটে ফেলতে হয়। 2 জন আসামি, 2 জনেরই ভিকটিমেরই পা কেটে ফেলতে হয়েছে। এই নিষ্ঠুরতম ঘটনায় যশোরের সেই সময়কার এসপি আনিসুর রহমান সহ মোট 8 জনের বিরুদ্ধে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী 16ই ফেব্রুয়ারি তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন। আর একটা যেটা হচ্ছে ময়মনসিংহে 20 জুলাই 2024 তারিখে গৌরীপুরে আসামি সোমনাথ সাহা একজন উপজেলা চেয়ারম্যান সহ সেখানকার পুলিশের অফিসারদেরকে নিয়ে 3 জন জুলাই যোদ্ধাকে গুলি করে হত্যা করে। প্রথমে গুলি করে আহত হওয়ার পরে একজন এসআই আহত সেই জুলাই যোদ্ধার কাছে গিয়ে তার মাথায় এবং বুকে গুলি করে তার হত্যা নিশ্চিত করে, তার মৃত্যু নিশ্চিত করে। এই নিষ্ঠুরতম ঘটনায় সেই সময়ের পুলিশ বাহিনী, উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতাসহ মোট 9 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমরা দাখিল করেছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সেই বিষয়ে অপরাধ আমলে গ্রহণ করে 16ই ফেব্রুয়ারি এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ প্রদান করেছেন। এদিকে ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। অন্যদিকে র্যাবের টিএফআই-এর সেলে গুম নির্যাতনের মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামীকাল ধার্য করেছেন একই ট্রাইব্যুনাল। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ সুনির্দিষ্ট 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়। সকালে এসব মামলায় গ্রেফতার 13 সেনা কর্মকর্তা ও হাসানুল হক ইনু সহ মোট 26 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় সংবাদ ও অনুষ্ঠান প্রচারে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আজ ঢাকার রামপুরায় বিটিভি ভবন পরিদর্শনকালে এই আহ্বান জানান। উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় কোনো অবস্থাতেই সংবাদ বা অনুষ্ঠান দেখে কেউ যেন পক্ষপাতিত্বের অভিযোগ তুলতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি জনপ্রত্যাশা পূরণ ও প্রতিযোগিতায় টিকে থাকতে বিটিভিকে আরও আধুনিক ও সময়োপযোগী কন্টেন্ট তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন তথ্য উপদেষ্টা। বিস্তারিত দিনার সুলতানার প্রতিবেদনে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বিটিভি ভবন পরিদর্শনে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম সহ বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপদেষ্টাকে স্বাগত জানান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, 18 কোটি মানুষের গণমাধ্যম বিটিভি, তাই সকল মানুষের কথা মাথায় রেখেই বিটিভিকে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। বলেন, প্রত্যাশার পাশাপাশি জনদুর্ভোগ সংবাদ ও অনুষ্ঠান প্রচারে বজায় রাখতে হবে নিরপেক্ষতা। আমাদের সামনে একটা নির্বাচন আসছে, হ্যাঁ, এই নির্বাচনে আমাদেরকে একদম নিরপেক্ষ একটা ভূমিকা নিতে হবে, একদম নিরপেক্ষ। আমাদের কোনো উপায় নাই আপনি এক দলকে 5 মিনিট দেখি আরেক দলকে 3 মিনিট দেখেন। উই অ্যাবসলিউটলি ডু নট হ্যাভ দ্যাট অপশন। আমাদের জন্য কেউ এই অভিযোগটা তুলতে না পারে, কারণ এটা যতই আমাদের মাহবুব সাহেব করুক, দোষটা কিন্তু আমার উপর পড়বে, অভিযোগটা কিন্তু আমাকে দেবে। কাজে এটা আমরা যেন সবসময় মাথায় রাখি যে আমরা নিরপেক্ষভাবে বলবো, মানুষেরটা মানুষ বুঝে নেবে। পিপল আর ওয়াচিং। সাধারণ মানুষ দেখুক না দেখুক, যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তারা তো দেখছে, তাদেরকে আমরা কোনো অভিযোগের সুযোগ দেব না। লাইভ টেলিকাস্টের ব্যাপারে আপনি যদি যে জিনিসটা অন্য সব টিভি দেখাচ্ছে আপনি যদি না দেখান, তাহলে তো আপনি প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন। নির্বাচনের সময় যাতে কোনো অবস্থাতেই আমাদের সংবাদ প্রচারে, অনুষ্ঠান প্রচারে কোনোভাবেই কেউ পক্ষপাত দুষ্টতার অভিযোগ তুলতে না পারে। তারপরে যারা যখন ক্ষমতায় আসবে তখন তারা দেখবে যে তারা কি করে। তথ্য উপদেষ্টা বিটিভির নিউজ রুম, নিউজ স্টুডিও, লাইব্রেরি,
অডিটোরিয়াম সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। ২৪ জুলাই আন্দোলনে পুড়ে যাওয়া বিটিভির বিভিন্ন অংশ ঘুরে দেখেন উপদেষ্টা। এ সময় উপদেষ্টা বলেন, বিটিভি যেন আর কখনো জনরোষে পরিণত না হয়। বিটিভিকে একটি জনপ্রিয় গণমাধ্যমে পরিণত করতে সরকারের পক্ষ থেকে কি কি করা দরকার তা দেখতে এসেছেন বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজকে একটু বুঝবার চেষ্টা করেছি যে এই বিটিভির আধুনিক হতে, বিটিভিকে প্রতিযোগিতামূলক হতে, বিটিভিকে আরও অনেক বেশি দক্ষতার পরিচয় দিতে কি কি কাজ একটা সরকার করতে পারে। যদিও আমার সময় খুবই কম, কিন্তু আমি এই কথাগুলো শুনে রাখা এই জন্য জরুরি যে পরবর্তী যিনি দায়িত্ব নেবেন তাকে কোনো না কোনো একটা সময় আমি এই জিনিসটা বুঝিয়ে দিতে পারবো যে সরকারি যে সংবাদ মাধ্যমগুলো আছে বিটিভি সহ, সেগুলোকে যদি প্রতিযোগিতায় টিকে থাকতে হয় তাহলে তাদের যে ধরনের দক্ষতা, সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন, যে ধরনের সম্পাদকীয় নীতিমালা অনুসরণ করা প্রয়োজন, সে ধরনের দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করতে হবে। এই বিটিভি ভবনটাই কিন্তু একসময় জনরোষের মুখে পড়ল মাত্র 2024 জুলাইতে। এই জনরোষ যেন আর দ্বিতীয়বার না হয় এবং বিটিভি যেন জনপ্রত্যাশার একটা জায়গা হিসেবে রূপ নেয়। বস্তুনিষ্ঠ পরিবেশনার, তথ্য পরিবেশনার একটা বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে রূপান্তরিত হতে পারে। এটা সরকার এবং বিটিভিকে একযোগে কাজ করতে হবে এবং দেশের মানুষেরও আসলে এই দাবি তো বহুদিনের, কিন্তু আমাদের যে নিয়ন্ত্রণ ফ্রিক, সব কিছুর উপর আমার নিয়ন্ত্রণ থাকতে হবে, এই জন্য এই জিনিসটা হয়নি। কিন্তু বিশ্বের যে কোনো অগ্রসরমান গণতন্ত্রে, সুপ্রতিষ্ঠিত গণতন্ত্রে সরকারের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোরও কিন্তু একটা মানদণ্ড বজিয়ে রেখে কাজ করতে হয়, যাতে সে তার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। জনগণের করের টাকায় যেটা চলে সেটা কিন্তু জনগণের কথা মনে করেই পরিচালিত হতে হয়। সেই জন্যই মানদণ্ডগুলো আমাদের ঠিক করে ফেলা উচিত ছিল। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনার সুলতানা, বিটিভি নিউজ। আর যাতে বাংলাদেশে অভ্যুত্থানের প্রয়োজন না হয় এবং আর কোনো মায়ের সন্তানকে জীবন দিতে না হয় তার জন্য গণভোটের আয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে পরিবর্তনের যে অঙ্গীকার করা হয়েছিল সেই অনুযায়ী নতুন রাষ্ট্র গঠনের যে সুযোগ আসছে তা হাতছাড়া করা যাবে না। সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর আইয়ুব ইসলামের সভাপতিত্বে উপাচার্য প্রফেসর ডক্টর ইয়াহিয়া আক্তার, উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, উপ উপাচার্য প্রফেসর ডক্টর শামীম উদ্দিন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আতিয়ার রহমান, বিজিসি ট্রাস্টের উপাচার্য মঞ্জুল কিবরিয়া, জুলাই শহীদ হৃদয় তরুয়ার বড় ভাই গোলাম কিবরিয়া, জুলাই যোদ্ধা শুভ হোসেন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। স্ট্যান্ডিং কমিটি আছে, একটা নাম পাবলিক অ্যাকাউন্টস কমিটি, আরেকটা হলো এস্টিমেট কমিটি, আরেকটা হলো পাবলিক আন্ডারটেকিং কমিটি। এইবার গণভোটে প্রস্তাব করা হয়েছে এই তিনটা কমিটির প্রধান সব সময় বিরোধী দল থেকে হবে। তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা আজ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র ও গণযোগাযোগ অধিদপ্তরের তথ্য কমপ্লেক্স নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন। সকালে তিনি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নতুন ভবন নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এ সময় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইমাম হোসাইন সহ বিভিন্ন শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দুপুরে তথ্য ও সম্প্রচার সচিব বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শনে যান। তিনি বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার অফিস নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ বেতারের মহাপরিচালক ASM জাহিদ সহ চট্টগ্রাম কেন্দ্রের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিকেলে তথ্য ও সম্প্রচার সচিব চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকায় গণযোগাযোগ অধিদপ্তরের বাস্তবায়নাধীন তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল উপস্থিত ছিলেন।
পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র ব্যক্তিদের সমন্বিত হামলায় অন্তত ১৫ জন নিরাপত্তা কর্মকর্তা ও ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় রাত ৩টার দিকে শুরু হওয়া হামলায় প্রাদেশিক রাজধানী কোয়েটার একাধিক থানাকে লক্ষ্যবস্তু করা হয়। বার্তা সংস্থা AFPর এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA শনিবারের হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি জানিয়েছে তারা বেলুচিস্তানের ৯টি জেলায় সামরিক স্থাপনা, পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে বন্দুক হামলা ও আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে কম জনবসতিপূর্ণ প্রদেশ। 4টি জেলার পুলিশ কর্মকর্তারা AFPকে জানিয়েছেন হামলার পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কোয়েটার এক জ্যেষ্ঠ কর্মকর্তা AFPকে বলেন, হামলাকারীরা একজন উপজেলা প্রশাসনকে অপহরণ করেছে। অন্য এক জেলার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান, গোষ্ঠীটি একটি জেলা কারাগার থেকে অন্তত 30 জন বন্দীকে মুক্ত করেছে, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে। তারা একটি পুলিশ স্টেশনেও হামলা চালিয়ে গোলাবারুদ নিয়ে গেছে। এক নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তা বলেন, এটি একটি সমন্বিত হামলা যা 12টিরও বেশি স্থানে আঘাত হানে। এছাড়া অন্তত 92 জন BLA যোদ্ধা নিহত হয়েছেন। ফলে গত 48 ঘণ্টায় নিহত যোদ্ধার সংখ্যা দাঁড়িয়েছে 133 জনে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে হামলাগুলো সংঘবদ্ধ হলেও ব্যর্থ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নকভি এক বিবৃতিতে ভারতকে দায়ী করে বলেন, হামলাগুলো ফিতনা আল হিন্দুস্তান পরিচালনা করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলা ব্যর্থ করে দেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন এবং বিচ্ছিন্নতাবাদীদের পেছনে ভারতের সমর্থনের অভিযোগ তোলেন। নয়াদিল্লি এখনও এসব অভিযোগের জবাব দেয়নি। পরিস্থিতির কারণে প্রদেশটিতে ইন্টারনেট ও ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে এবং নিরাপত্তা অভিযান চলছে। আক্রান্ত জেলাগুলোতে মোবাইল ফোন পরিষেবাও বন্ধ রাখা হয়েছে এবং যান চলাচল ব্যাহত হচ্ছে। এ সময় হামলা হলো যখন প্রদেশটিতে বিশেষ সামরিক অভিযান চলছিল। শনিবার গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত 32 জন নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। সংস্থাটি আরও জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে এক হামলায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেয়া একটি তাঁবুতে হেলিকপ্টার গানশিপ থেকে হামলা চালানো হয়। ফিলিস্তিনিরা বলছেন, গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এই মাসের শুরুতে কার্যকর হওয়ার পর থেকে এটাই সবচেয়ে বড় ভয়াবহ হামলা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ও হামাস উভয়ে একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। হামাস এসব হামলার নিন্দা জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলছে, চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন প্রমাণ করে যে ইসরায়েলি সরকার গাজা উপত্যকার বিরুদ্ধে তাদের নিষ্ঠুর গণহত্যামূলক যুদ্ধ অব্যাহত রেখেছে। হামাস আরও জানায়, খান ইউনিসে নিহতদের মধ্যে বাস্তুচ্যুত একটি পরিবারের 7 জন সদস্য ছিলেন। সিভিল ডিফেন্সের এক মুখপাত্র বলেন, হামলাগুলো আবাসিক অ্যাপার্টমেন্ট, তাঁবু, আশ্রয়কেন্দ্র ও একটি পুলিশ স্টেশনে আঘাত হেনেছে। গাজা সিটির শিফা হাসপাতালের কর্মকর্তারা জানান, শহরটিতে এক বিমান হামলায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে আঘাত লাগে, এতে 3 শিশু ও 2 নারী নিহত হন। যুক্তরাষ্ট্রের সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে এমন কোনো ইঙ্গিত পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো পায়নি। প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক স্থাপনাগুলোতে গত বছরের হামলায় ক্ষতিগ্রস্ত স্থানসহ কিছু কার্যক্রম শুরু হলেও উচ্চমাত্রার সমৃদ্ধকরণ চলছে না। গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমন্বিতভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে পত্রিকাটি দাবি করে, হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে মাটির নিচে চাপা থাকা ইউরেনিয়াম, যা অস্ত্রমানের সবচেয়ে কাছাকাছি, এখনও সেখানেই রয়েছে। প্রতিবেদন মতে, সাইটগুলোতে মূলত খনন কাজ চলছে আরও নিরাপদ স্থাপনা তৈরির লক্ষ্যে। নতুন কোনো পারমাণবিক স্থাপনার সন্ধান মেলেনি। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওই হামলায় ইরানের সমৃদ্ধকৃত সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়েছে, কিন্তু সদ্য প্রকাশিত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি অনুযায়ী কর্মসূচিটি কেবল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সপ্তাহে ট্রাম্প ইরানের বিরুদ্ধে হুমকি আরও বাড়িয়েছেন। একটি বিশাল নৌবহর ইরানের দিকে পাঠানোর কথা জানিয়ে শুক্রবার ট্রাম্প বলেন, আলোচনার জন্য তিনি সময়সীমা বেঁধে দিয়েছেন। কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘাচি বলেন, ইরান
তেহরান যুদ্ধের জন্য প্রস্তুত এবং সামরিক হুমকি প্রত্যাহার করা হলেই কেবল যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব বিবেচনা করা হবে। আবারও দেশের খবর। চট্টগ্রাম নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা স্টেশন রোড ও ফুটপাত দখল করে যত্রতত্র মালামাল রাখার দোকান মালিকদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজ স্টেশন রোড পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের অসচেতনতার কারণে যানজট বৃদ্ধি পাচ্ছে এবং পথচারীদের চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। মেয়র বলেন, জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত পথে কোনোভাবে মালামাল রাখা যাবে না। তিনি জানান, স্টেশন রোড সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট ও উচ্ছেদ কার্যক্রম জোরদার করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ চট্টগ্রামে ভোটার উদ্বুদ্ধকরণ এবং আচরণবিধি অবহিতকরণ বিষয়ক এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা শিশু একাডেমিতে শিশু একাডেমি ও জেলা তথ্য অফিসের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল। তিনি বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ, আর এই মালিকানা প্রমাণের একমাত্র পথ হল নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ। বিগত দিনে জনগণ এই অধিকার থেকে বঞ্চিত হলেও এবার নিজের মালিকানা পুনঃপ্রতিষ্ঠা করার সময় এসেছে। গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রকল্প পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। শেয়ার বাজারের খবর। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গাভাব বিরাজ করছে। আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্যসূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,579.98, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.76 বেশি। এছাড়া সিইসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,154.12, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.56 বেশি। আজ 174টি কোম্পানির 15,97,006টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 6,13,85,000 টাকারও বেশি। এর মধ্যে 90টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 57টির কমেছে এবং 27টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122.31 টাকা, সিঙ্গাপুর ডলার 96.17 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 86.19 টাকা, কানাডিয়ান ডলার 89.87 টাকা, হংকং ডলার 15.47 টাকা, ইউরো 144.99 টাকা, ব্রিটিশ পাউন্ড 167.49 টাকা, সৌদি রিয়েল 32.23 টাকা, কাতার রিয়েল 33.17 টাকা, ইউএআই দিরহাম 32.92 টাকা, কুয়েতি দিনার 396.72 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত 30.65 টাকা, থাই বাত 3.82 টাকা, ভারতীয় রুপি 1.33 টাকা, চীনা ইউয়ান 17.58 টাকা। এবারে আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল
16 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 32 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 41 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 12টা 57 মিনিটে, জোয়ার সকাল 7টা 53 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 1টা 29 মিনিটে এবং জোয়ার সন্ধ্যা 7টা 53 মিনিটে।